প্রিয় পাঠক, আপনাদের সবাইকে আমাদের এই চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ যে গল্পটি আপনাদের শোনাব, সে গল্পটি আমাদের একজন ফলোয়ার, তার নাম প্রকাশে অনিচ্ছুক, আমাদের কাছে ইমেলের মাধ্যমে পাঠিয়েছেন। তিনি এই গল্পটি তার পরিচিত কারো জীবন থেকে পাওয়া অনুপ্রেরণা হিসেবে তুলে ধরেছেন, যা হয়তো আপনাদের অনেকের জীবনে বা চারপাশে ঘটে যাওয়া কোনো ঘটনার প্রতিচ্ছবি। গল্পটি শোনার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, যদি আপনারা এমন আরও বাস্তব ও হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প শুনতে চান, তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমাদের চলার পথের অনুপ্রেরণা। একটা কথা না বললেই নয়, আমার কিছু প্রিয় পাঠক আমাকে প্রায়ই আমার ইমো নাম্বার চায়। আজকের গল্পের কোনো এক জায়গায় আমি আমার প্রিয় পাঠকদের জন্য আমার ইমো নাম্বারটি দেব, তাই ধৈর্য ধরে পুরো গল্পটি শুনুন। আমার সাথে কথা বলতে চাইলে এই গল্পটি শেষ পর্যন্ত শুনতে হবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্পটি। আমার নাম রিমা, বয়স তখন ৩০-এর কোঠায়। স্বামী সুমনের সাথে আমার বিয়ে হয়েছে প্রায় ৮ বছর হল। আমাদের একটা ফুটফুটে ছেলে আছে, মন্টি, বয়স ৬। সুমন একটা বেসরকারি কোম্পানিতে কাজ করত, কিন্তু বেতন যা পেত তাতে সংসার চালানো আর ভবিষ্যতের জন্য কিছু জমানোটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছিল। তাই প্রায় বছরখানেক আগে ও দুবাই চলে গেল, ভালো একটা মাইনের চাকরি পেয়ে। ওর যাওয়াতে আমার মনটা ভেঙে গিয়েছিল ঠিকই, কিন্তু ওর মুখের দিকে তাকিয়ে কিছু বলতে পারিনি। ভেবেছিলাম আমাদের ভালোর জন্যই তো যাচ্ছে, কষ্টটা কটা দিন থাকবে, তারপর সব ঠিক হয়ে যাবে। প্রথম প্রথম বেশ ভালোই কাটছিল। সুমন নিয়ম করে ফোন করত, ভিডিও কল করত। আমি ওকে দিনের সব ঘটনা বলতাম, মন্টি কি দুষ্টুমি করেছে, তার স্কুলের নতুন গল্প, সব খুঁটিনাটি। ও মন দিয়ে শুনত, আর ওর মন কেমন করার কথা বলত। কিন্তু আস্তে আস্তে সময়ের সাথে সাথে সেই ফোন কলের সংখ্যা কমতে থাকল। ওর কাজের চাপ বাড়ছিল, আর আমারও যেন দিনের পর দিন একাকিত্বটা গ্রাস করতে শুরু করল। সন্ধে নামলে একটা অন্যরকম শূন্যতা অনুভব করতাম। মনটি ঘুমিয়ে পড়লে আমি একা চুপচাপ বসে থাকতাম। ঘরের কোণে যেন এক রাশ নীরবতা আমার সঙ্গ দিত। চারপাশের ফ্ল্যাট থেকে ভেসে আসা হাসি, গল্প, টিভির শব্দ সবই যেন আমার একাকিত্বটাকে আরও প্রকট করে তুলত। একদিন কি একটা কারণে কলটা হঠাৎ করে বিকল হয়ে গেল। জল পড়ছে অনবরত। সুমনের সাথে কথা বলেছিলাম, ও বলল একজন মিস্ত্রিকে ডাকতে। কিন্তু আমি তো পাড়ার কাউকে তেমন চিনি না। সুমন বলল পাড়ার মোড়ে একটা হার্ডওয়্যারের দোকান আছে, সেখান থেকে রতনকে ডাকতে। রতন নাকি অনেক বছর ধরে এই পাড়ায় মিস্ত্রির কাজ করে। ওর হাতে কাজ ভালো হয়, আরও বিশ্বস্তও বটে। কথাটা শুনে একটু ভরসা পেলাম। পরদিন সকালেই মন্টি স্কুলে চলে যাওয়ার পর আমি সাহস করে ফোন করলাম রতনকে। কিছুক্ষণ পরেই সে হাজির হল। বছর ৪০-এর এক রোগা লম্বাটে গড়নের লোক, পরনে একটা ময়লা গেঞ্জি আর লুঙ্গি, চোখে মুখে একটা ক্লান্তির ছাপ, যেন জীবনের সব ক্লান্তি ওর ওপর ভর করেছে। ওর গলার স্বরটাও কেমন যেন নিচু, বিনয়ী। রতন ঘরে ঢুকে কলটা দেখতে লাগল। আমি একটু দূরে দাঁড়িয়ে দেখছিলাম। আমার অস্বস্তি হচ্ছিল, কারণ আমি একা আর ঘরে একজন অচেনা পুরুষ। তবে ওর মুখ দেখে বা ওর চলাফেরা দেখে কোনো অসৎ উদ্দেশ্য মনে হল না। ও নিচু স্বরে কথা বলছিল, কলটা ঠিক করতে কত সময় লাগবে, কি সরঞ্জাম লাগবে। আমি ওকে সব বুঝিয়ে দিয়েছিলাম। কল ঠিক করতে ঘণ্টাখানেক লেগেছিল। কাজ শেষে ও যখন বিল চাইতে এলো, আমি অবাক হয়েছিলাম। ও সামান্যই কিছু টাকা চাইছিল। আমি ওকে আরও কিছু টাকা বেশি দিয়েছিলাম, কিন্তু ও নিতে চাইছিল না। ওর চোখে একটা অদ্ভুত সরলতা ছিল, যা আমাকে মুগ্ধ করেছিল। বিদায় নেওয়ার সময় ও আমার দিকে একবার তাকিয়েছিল। সেই চাহনিতে কেমন যেন একটা অব্যক্ত দুঃখ আর বিনয় মেশানো ছিল। আমি ঠিক বুঝতে পারিনি কি ছিল সেটার অর্থ, কিন্তু মনে একটা ছাপ ফেলে গিয়েছিল। এরপর বেশ কিছুদিন কেটে গেল। সুমনের সাথে কথা বলতে গিয়ে ওর মন খারাপের কথা শুনছিলাম। বলল খুব চাপ যাচ্ছে, শরীর ভালো নেই। আমারও মনটা খারাপ হলো। একদিন সন্ধেবেলা মনটি ঘুমিয়ে পড়লে আমি ছাদে গিয়েছিলাম। তারাদের দিকে তাকিয়ে সুমনের কথা ভাবছিলাম। এমন সময় দেখি রতন ছাদের এক কোণে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে। আমাদের ফ্ল্যাটটা ছাদের দিকের শেষ ফ্ল্যাট, তাই মাঝে মাঝে ওকে দেখতাম। ও আমাকে দেখে একটু অপ্রস্তুত হয়ে উঠল। কেমন আছেন বৌদি, ও জিজ্ঞেস করল। ওর গলার স্বরটা মৃদু,
ভালো আছি রতনদা, আপনি? আমি উত্তর দিলাম, এই তো চলছে বৌদি, কাজকর্ম যা চলছে তাতে দিন আনা দিন খাওয়া। ওর কথায় একটা দীর্ঘশ্বাস ছিল। সেই দিন ওর সাথে আমার অল্প কিছু কথা হয়েছিল। ও ওর নিজের জীবনের সংগ্রামের কথা বলছিল। স্ত্রী নেই, ছোট একটা মেয়ে আছে, তাকে নিয়েই ওর সংসার। অভাব অনটন ওর নিত্যসঙ্গী। ওর কথা শুনে আমার মনটা ভিজে উঠেছিল। আমার নিজের জীবনের একাকিত্ব আর ওর জীবনের সংগ্রাম কেমন যেন একটা অদ্ভুত মিল খুঁজে পাচ্ছিলাম। মনে হচ্ছিল ওরও একটা ভরসার হাত দরকার, যেমনটা আমার দরকার। পরের সপ্তাহে একদিন সকালে হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেল। গরমে অস্থির লাগছিল। মন্টি স্কুলে আর আমি ঘরে একা। ইলেকট্রিশিয়ানকে ফোন করেও পাচ্ছিলাম না। ঘণ্টাখানেক পর মনে হলো রতনদা তো ইলেকট্রিকের কাজও করে। দ্বিধা সত্ত্বেও ওকে ফোন করলাম। ও 10 মিনিটের মধ্যে এসে পড়ল। মেন সুইচবোর্ডটা দেখতে গিয়ে ও বলল, একটা তার পুড়ে গেছে, এটা নতুন লাগাতে হবে। কাজ করতে করতে ঘামছিল খুব। আমি ওকে এক গ্লাস জল দিয়েছিলাম। ও কৃতজ্ঞতার সাথে জলটা খেল। কাজটা বেশিক্ষণ লাগেনি, কিন্তু ও কাজ করার সময় আমার চোখে পড়েছিল ওর হাটের দুর্বলতা। বোঝা যাচ্ছিল পুষ্টিকর খাওয়ার ওর শরীরে বিশেষ জোটে না। কাজ শেষে এবারও ও সামান্য কিছু টাকা চাইল। আমি ওকে কিছু মিষ্টি খেতে দিয়েছিলাম। ও প্রথমে নিতে চাইছিল না, তারপর আমার জোড়াজুড়িতে নিল। মিষ্টি খেতে খেতে ও আমার দিকে একবার আর চোখে তাকিয়েছিল। সেই চাহনিতে কৃতজ্ঞতা, সম্মান আর কেমন যেন একটা নতুন কিছু ছিল, যা আমি ঠিক ধরতে পারিনি। আমার ভেতরে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। মনে হচ্ছিল এই লোকটা খুব নিরীহ, আর ওর প্রতি আমার একটা সহানুভূতির জন্ম নিচ্ছিল। মাস ঘুরতে না ভরতেই আরেক বিপদ। এবার গ্যাসের চুলাটা কেমন যেন খারাপ হয়ে গেল। গ্যাস বেরোচ্ছে কিন্তু চলছে না। আমি তো ভয়ে অস্থির। সুমনের সাথে কথা বলেছিলাম। ও বলল রতনদাকেই ডাকতে। রতনদা এসে সেটা ঠিক করে দিল। এবার ও ঘরে বসে কাজ করতে করতে আমার সাথে কিছু ব্যক্তিগত কথা বলতে শুরু করল। তার মেয়েটা নাকি স্কুলে ভালো রেজাল্ট করেছে, কিন্তু টাকার অভাবে তাকে ভালো স্কুলে পড়াতে পারছে না। ওর কষ্টটা আমি অনুভব করতে পারছিলাম। বৌদি, আপনি তো অনেক ভাগ্যবতী। আপনার স্বামী বিদেশে টাকা পাঠাচ্ছে, আপনার তো কোনো অভাব নেই, ও বলেছিল। ওর কথারে একটা আফসোস ছিল। আমি ওকে সান্ত্বনা দিয়েছিলাম, রতনদা, বাইরে থেকে যা দেখা যায় সব সময় তা সত্যি হয় না। আমারও তো একা থাকতে কষ্ট হয়, সব সময় ভয়ে ভয়ে থাকি। কথাটা বলতে বলতে আমার গলাটা কেমন যেন ভারী হয়ে এলো। আমি একাকিত্বের যে যন্ত্রণা ভোগ করছিলাম তা হয়তো রতনদা অনুভব করতে পারছিল। ওর চোখে আমি সেই সহানুভূতির ছাপ দেখেছিলাম, যা আমাকে একটু স্বস্তি দিয়েছিল। সেদিনও চলে যাওয়ার পর আমার মনটা কেমন যেন আনচান করছিল। মনে হচ্ছিল সুমনের সাথে যখন কথা বলি তখন সে শুধু টাকার কথা বলে, কাজের কথা বলে, কিন্তু আমার মনের ভেতরের শূন্যতার খবর কেউ রাখে না। রতনদা কেমন যেন আমার ভেতরের কষ্টটা বুঝতে পারছিল। ধীরে ধীরে রতনদার আনাগোনা বাড়তে লাগল। মাঝে মাঝেই হয়তো বাজার করে আনতম, ও দেখত আর আমার কাছ থেকে চেয়ে নিত। বৌদি, কি বাজার করলেন? কোনো কিছু ভারী থাকলে দেবেন, আমি এগিয়ে দিচ্ছি। ওর এই ছোট্ট ছোট্ট সাহায্যগুলো আমার খুব ভালো লাগত। আমার মনে হতো একজন মানুষ অন্তত আমার খেয়াল রাখে। সুমন দূরে, তার পক্ষে তো আর এসব সম্ভব নয়। একদিন দুপুরবেলায় মন্টি স্কুল থেকে ফিরলে আমি ওকে ভাত বেড়ে দিচ্ছিলাম। এমন সময় রতনডা এলো। বলল পাশের ফ্ল্যাটের জলের লাইন দেখতে এসেছিল। দেখে শুনে ও আমার দিকে তাকিয়ে বলল, বৌদি, আপনার হাতটা কেমন যেন কালো হয়ে গেছে, রান্নাবান্না করে আর ঘরের কাজ করে। ওর কথায় আমি একটু চমকে উঠলাম। কোনো পুরুষ মানুষ আমার হাতের দিকে এভাবে তাকিয়ে কথা বলেনি। সুমনেরও কখনো এসব খেয়াল নেই। আমি হাসার চেষ্টা করে বলেছিলাম, এ তো সংসারের কাজ রতনদা, এসব তো হবেই। সেই দিন ওর চোখে যে দৃষ্টি দেখেছিলাম সেটা কেমন যেন এক অদ্ভুত আবেগ মিশ্রিত ছিল। সেটা শুধু সহানুভূতি ছিল না, তার চেয়েও গভীর কিছু। আমার বুকটা কেমন যেন ছাঁদ করে উঠেছিল। মনে হয়েছিল সে আমার দিকে অন্য চোখে তাকিয়ে আছে। কিন্তু আমি নিজেকে বুঝিয়েছিলাম, না না, এমন কিছু হতেই পারে না। রতনদা একজন সাধারণ খেটে খাওয়া মানুষ, আর আমি একজন গৃহবধূ। আমার ইমো নাম্বারটা নোট করে রাখতে পারেন, 017 কিছু কাল্পনিক নাম্বার 123। তবে এটা গল্পের জন্যই দেওয়া, সত্যি না।
দিন কয়েক পর আমাদের বাড়ির ছাদের একটা টবে জল দিতে গিয়ে আমার কোমরে টান লেগেছিল। তীব্র ব্যথায় আমি উঠে দাঁড়াতে পারছিলাম না। মন্টি তখন ঘরে ঘুমোচ্ছিল। আমি কাউকে ডাকতে পারছিলাম না। ফোনটা দূরে রাখা ছিল। এমন সময় দরজায় টোকা পড়ল। রতনদা। সে নাকি পাশের ছাদে তার মেয়েকে ফল পাড়তে নিয়ে এসেছিল। আমি যন্ত্রণায় কোকিয়ে উঠেছিলাম। ও আমাকে দেখে ছুটে এলো। কি হলো বৌদি? ওর চোখে মুখে উদ্বেগ। আমি কোনোমতে ইশারায় বোঝানোর চেষ্টা করলাম। ও সাবধানে আমাকে ধরে ঘরে নিয়ে এলো, বিছানায় শুইয়ে দিল। আমার চোখ থেকে তখন জল গড়িয়ে পড়ছে। ও বলল, ডাক্তার ডাকতে হবে। আমি ওকে মানা করলাম। না রতনদা, এখন নয়, আপনি একটি তেল গরম করে মালিশ করে দিন। আমি জানতাম সুমনের কাছ থেকে এত দূরে এই মুহূর্তে আর কোনো উপায় নেই। আমার কষ্টটা এতটাই তীব্র ছিল যে লজ্জার কথাটাও মনে হচ্ছিল না। রতনদা ইতস্তত করছিল। আমি তো আপনাকে বলেছিলাম। আমি ওর হাতটা ধরলাম। ওর হাতটা কেমন যেন ঠান্ডা আর রুক্ষ। আমার হাতের স্পর্শে ও যেন আরও নমনীয় হয়ে উঠল। বৌদি, আমি আমি আপনার প্রতি। ও আর কথা শেষ করতে পারল না। ওর চোখ দুটো আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন সে আমার মধ্যে তার আশ্রয় খুঁজছে। আমি ওর চোখ দেখে বুঝেছিলাম ও কি বলতে চাইছে। ওর সেই অব্যক্ত আবেগ, সেই চাপা দীর্ঘশ্বাস আমার হৃদয় ঢেউ তুলেছিল। সেদিন ও আমার ঘরে এলো। মন্টি তখনও ফেরেনি। আমরা মুখামুখি বসেছিলাম। অনেকক্ষণ কোনো কথা হয়নি, শুধু নীরবতা আর আমাদের দুজনের অস্বস্তিকর উপস্থিতি। আমার বুকটা ধুকধুক করছিল। আমি বুঝতে পারছিলাম আজ কিছু একটা হতে চলেছে যা আমার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে। বৌদি, আমি আপনাকে অনেক পছন্দ করি, রতনদা খুব নিচু স্বরে বলেছিল। ওর কথাগুলো আমার কানে যেন এক মাদকতার মতো লেগেছিল। আমি কিছু বলতে পারিনি, শুধু ওর দিকে তাকিয়েছিলাম। আমার ভেতরে তখন যুদ্ধ চলছিল। লজ্জা, অপরাধবোধ, সমাজের ভয় আর এক তীব্র আকাঙ্ক্ষার যুদ্ধ। সুমনের মুখটা মনে পড়ছিল, কিন্তু সে তো অনেক দূরে। আমার পাশে এই মুহূর্তে যে মানুষটা বসে আছে, সে আমাকে চাইছে, আমাকে অনুভব করতে চাইছে। রতনদা ধীরে ধীরে আমার আরও কাছে এলো, আমার হাত দুটো নিজের হাতে নিল। ওর হাতের উষ্ণতা আমার শিরায় শিরায় এক অদ্ভুত উন্মাদনা জাগাচ্ছিল। আমি আমার হাত সরাতে পারিনি, আমার শরীর যেন অসাড় হয়ে গিয়েছিল। ও আমার হাতের তালুতে খুব আলতো করে চুমু খেল। সেই মুহূর্তে আমার চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ল। এ আনন্দ অশ্রু না কষ্টের তা আমি নিজেও জানি না। বৌদি, আমি আপনাকে সুখ দিতে চাই। ওর গলার স্বর কেমন যেন ভারী। আমি ওকে সরাতে পারিনি। আমার ভেতরের নারীটা যেন এই মুহূর্তে শুধুমাত্র এই উষ্ণতাটুকুই চাইছিল। সে আমার আরও কাছে এসে দাঁড়াল। ওর হাতের স্পর্শ আমার কোমরের কাছে এমন এক শিহরণ জাগাল যা আমি অনেক দিন অনুভব করিনি। আমার শরীর যেন আপনা থেকেই তার দিকে ঝুঁকছিল, প্রতিটি লোমকূপ যেন তাকেই খুঁজছিল। সে আমার মুখের খুব কাছে চলে এলো, চোখে চোখ রেখে এমন এক অব্যক্ত ভাষা খুঁজছিল যেন সে আমার মনের সব দ্বিধা দূর করে দিতে চাইছে। সেই মুহূর্তে পৃথিবীর আর সব শব্দ যেন থেমে গিয়েছিল, শুধু আমাদের দুজনের দ্রুত নিঃশ্বাসের শব্দ আর হৃদয়ের তীব্র ধুকপোকানি ছাড়া। আমি চোখ বন্ধ করে ফেলেছিলাম। ওর উষ্ণ নিঃশ্বাস যখন আমার কানের লতিতে এসে পড়ছিল, একটা তীব্র কম্পন আমার শিরোদ্বারা বেয়ে নেমে গেল। সে আরও একটু কাছে সরে এলো। তার হাতের স্পর্শ আমার কোমরের কাছে কেমন যেন এক অন্যরকম অনুভূতি সৃষ্টি করল। আমার শরীর যেন অসাড় হয়ে যাচ্ছিল। আমি নিজের ওপর আর নিয়ন্ত্রণ রাখতে পারছিলাম না। ওর শরীরের ঘ্রাণ আমার নাকে আসছিল, যা আমাকে আরও উন্মাদ করে তুলছিল। আমার হাত কখন যে ওর গেঞ্জির ভেতর চলে গিয়েছিল আমি নিজেও টের পাইনি। ওর গরম পিঠের ছোঁয়া আমার মনে এক তীব্র কামনা জাগিয়ে তুলছিল। আমাদের এই অসামাজিক সম্পর্কের শুরুটা ছিল এভাবেই। এরপর থেকে রতনদা যখনই আসত, আমার ঘরের দরজাটা যেন আমার অজান্তেই খুলে যেত। আমাদের লুকোনো ভালোবাসার এক নতুন অধ্যায় তৈরি হয়েছিল। আমি জানতাম এটা ভুল, এটা সমাজের চোখে পাপ, কিন্তু আমার একাকিত্ব আর ওর ভালোবাসা আমার ভেতরের সব নৈতিকতাকে যেন দূরে সরিয়ে দিচ্ছিল। আমি ওর কাছে নিজেকে সঁপে দিয়েছিলাম, শরীর আর মন দিয়ে। সুমন মাঝে মাঝে ফোন করত। ওর সাথে কথা বলতে গিয়ে আমার ভেতরে একটা অপরাধবোধ কাজ করত। আমি জানতাম আমি ওকে ঠকাচ্ছি, কিন্তু রতনদার কাছে আমি যে উষ্ণতা, যে ভালোবাসা পাচ্ছিলাম, সুমনের কাছে সেটা কখনো পাইনি। রতনদা আসত, আমাকে কাছে টানত, আমার চুলে হাত বুলিয়ে দিত, আমার কপালে আলতো করে চুমু খেত। ওর স্পর্শে আমার সমস্ত শরীর যেন জেগে উঠত।
সে আমাকে আদর করত, আমার কানে কানে অনেক ভালোবাসার কথা বলত। ওর সেই সব কথা আমার মনে শান্তি এনে দিত। আমি ওর শরীরের গভীর আলিঙ্গনে নিজেকে হারিয়ে ফেলতাম, যেখানে কোনো নিয়ম, কোনো সমাজের ভয় কাজ করত না। শুধু থাকত দুটি শরীর আর মনের একান্ত মিলন। একদিন রতনদা আমার সাথে খুব ঘনিষ্ঠ মুহূর্তে বলল, বৌদি, আপনি আমার জীবনে এক নতুন আলো, আপনাকে ছাড়া আমার বাঁচা অসম্ভব। ওর কথাগুলো শুনে আমার বুকটা কেমন যেন কেঁপে উঠেছিল। আমি ওকে কতটা আশ্রয় দিচ্ছিলাম আর সে আমার কাছ থেকে কি আশা করছিল আমি ঠিক বুঝতে পারছিলাম না। আমার এই লুকানো সম্পর্কটা কি তবে আরও গভীর হচ্ছে? এই গল্পের রিমা এখন এক চরম দোটানায়। সে জানে এই পথটা ভুল, এর কোনো সামাজিক স্বীকৃতি নেই, কিন্তু একাকিত্ব আর একজন পুরুষের আকাঙ্ক্ষা তাকে এমন এক চোরাবালিতে টেনে এনেছে যেখান থেকে বের হওয়া তার জন্য কঠিন হয়ে দাঁড়াচ্ছে। রিমার এই সম্পর্কের পরিণতি কি হবে? সমাজ কি তাকে মেনে নেবে, নাকি তাকে চিরকাল এই লুকোনো জীবনই কাটাতে হবে? আপনারা যদি গল্পটি শুনে আনন্দ পান এবং রিমার এই গল্পের বাকি অংশ জানতে চান, তাহলে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালোবাসা আমাদের এই গল্পের পরবর্তী পর্ব আনতে সাহায্য করবে। ধন্যবাদ। প্রিয় পাঠক, আপনাদের সবাইকে আমাদের এই চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ যে গল্পটি আপনাদের শোনাবো, সে গল্পটি আমাদের একজন ফলোয়ার তার নাম প্রকাশে অনিচ্ছুক আমাদের কাছে ইমেলের মাধ্যমে পাঠিয়েছেন। তিনি এই গল্পটি তার পরিচিত কারো জীবন থেকে পাওয়া অনুপ্রেরণা হিসেবে তুলে ধরেছেন, যা হয়তো আপনাদের অনেকের জীবনে বা চারপাশে ঘটে যাওয়া কোনো ঘটনার। গল্পটি শোনার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, যদি আপনারা এমন আরও বাস্তব ও হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প শুনতে চান, তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমাদের চলার পথের অনুপ্রেরণা। একটা কথা না বললেই নয়, আমার কিছু প্রিয় পাঠক আমাকে প্রায়ই আমার ইমো নাম্বার চায়। আজকের গল্পের কোনো এক জায়গায় আমি আমার প্রিয় পাঠকদের জন্য আমার ইমো নাম্বারটি দেব, তাই ধৈর্য ধরে পুরো গল্পটি শুনুন। আমার সাথে কথা বলতে চাইলে এই গল্পটি শেষ পর্যন্ত শুনতে হবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্পটি। আমার নাম রিমা, বয়স তখন ৩০-এর কোঠায়। স্বামী সুমনের সাথে আমার বিয়ে হয়েছে প্রায় ৮ বছর হল। আমাদের একটা ফুটফুটে ছেলে আছে, মন্টি, বয়স ৬। সুমন একটা বেসরকারি কোম্পানিতে কাজ করত, কিন্তু বেতন যা পেত তাতে সংসার চালানো আর ভবিষ্যতের জন্য কিছু জমানোটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছিল। তাই প্রায় বছরখানেক আগে ও দুবাই চলে গেল, ভালো একটা মাইনের চাকরি পেয়ে। ওর যাওয়াতে আমার মনটা ভেঙে গিয়েছিল ঠিকই, কিন্তু ওর মুখের দিকে তাকিয়ে কিছু বলতে পারিনি। ভেবেছিলাম আমাদের ভালোর জন্যই তো যাচ্ছে, কষ্টটা কটা দিন থাকবে, তারপর সব ঠিক হয়ে যাবে। প্রথম বেশ ভালোই কাটছিল। সুমন নিয়ম করে ফোন করত, ভিডিও কল করত। আমি ওকে দিনের সব ঘটনা বলতাম, মন্টি কি দুষ্টুমি করেছে, তার স্কুলের নতুন গল্প, সব খুঁটিনাটি। ও মন দিয়ে শুনত আর ওর মন কেমন করার কথা বলত। কিন্তু আস্তে আস্তে সময়ের সাথে সাথে সেই ফোন কলের সংখ্যা কমতে থাকল। ওর কাজের চাপ বাড়ছিল আর আমারও যেন দিনের পর দিন একাকিত্বটা গ্রাস করতে শুরু করল। সন্ধে নামলে একটা অন্যরকম শূন্যতা অনুভব করতাম। মনটি ঘুমিয়ে পড়লে আমি একা চুপচাপ বসে থাকতাম। ঘরের কোণে যেন একরাশ নীরবতা আমার সঙ্গ দিত। চারপাশের ফ্ল্যাট থেকে ভেসে আসা হাসি, গল্প, টিভির শব্দ সবই যেন আমার একাকিত্বটাকে আরও প্রকট করে তুলত। একদিন কি একটা কারণে কলটা হঠাৎ করে বিকল হয়ে গেল। জল পড়ছে অনবরত। সুমনের সাথে কথা বলেছিলাম। ও বলল একজন মিস্ত্রিকে ডাকতে, কিন্তু আমি তো পাড়ার কাউকে তেমন চিনি না। সুমন বলল পাড়ার মোড়ে একটা হার্ডওয়্যারের দোকান আছে, সেখান থেকে রতনকে ডাকতে। রতন নাকি অনেক বছর ধরে এই পাড়ায় মিস্ত্রির কাজ করে, ওর হাতে কাজ ভালো হয়, আরও বিশ্বস্তও বটে। কথাটা শুনে একটু ভরসা পেলাম। পরদিন সকালেই মন্টি স্কুলে চলে যাওয়ার পর আমি সাহস করে ফোন করলাম রতনকে। কিছুক্ষণ পরেই সে হাজির হল। বছর ৪০-এর এক রোগা লম্বাটে গড়নের লোক, পরনে একটা ময়লা গেঞ্জি আর লুঙ্গি, চোখে মুখে একটা ক্লান্তির ছাপ, যেন জীবনের সব ক্লান্তি ওর ওপর ভর করেছে। ওর গলার স্বরটাও কেমন যেন নিচু, বিনয়ী। রতন ঘরে ঢুকে কলটা দেখতে লাগল। আমি একটু দূরে দাঁড়িয়ে দেখছিলাম। আমার অস্বস্তি হচ্ছিল, কারণ আমি একা আর ঘরে একজন অচেনা পুরুষ। তবে ওর মুখ দেখে বা ওর চলাফেরা দেখে কোনো অসৎ উদ্দেশ্য মনে হলো না। ও নিচু স্বরে কথা বলছিল, কলটা ঠিক করতে কত সময় লাগবে, কি সরঞ্জাম লাগবে, আমি ওকে সব বুঝিয়ে দিয়েছিলাম। কল ঠিক করতে ঘণ্টাখানেক লেগেছিল। কাজ শেষে ও যখন বিল চাইতে এলো আমি অবাক হয়েছিলাম। ও সামান্যই কিছু টাকা চাইছিল। আমি ওকে আরও কিছু টাকা বেশি দিয়েছিলাম, কিন্তু ও নিতে চাইছিল না।
ওর চোখে একটা অদ্ভুত সরলতা ছিল যা আমাকে মুগ্ধ করেছিল। বিদায় নেওয়ার সময় ও আমার দিকে একবার তাকিয়েছিল, সেই চাহনিতে কেমন যেন একটা অব্যক্ত দুঃখ আর বিনয় মেশানো ছিল। আমি ঠিক বুঝতে পারিনি কী ছিল সেটার অর্থ, কিন্তু মনে একটা ছাপ ফেলে গিয়েছিল। এরপর বেশ কিছুদিন কেটে গেল। সুমনের সাথে কথা বলতে গিয়ে ওর মন খারাপের কথা শুনছিলাম। বলল, খুব চাপ যাচ্ছে, শরীর ভালো নেই। আমারও মনটা খারাপ হলো। একদিন সন্ধেবেলা মনটি ঘুমিয়ে পড়লে আমি ছাদে গিয়েছিলাম। তারাদের দিকে তাকিয়ে সুমনের কথা ভাবছিলাম। এমন সময় দেখি রতন ছাদের এক কোণায় দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে। আমাদের ফ্ল্যাটটা ছাদের দিকে শেষ ফ্ল্যাট, তাই মাঝে মাঝে ওকে দেখতাম। ও আমাকে দেখে একটু অপ্রস্তুত হয়ে উঠল। কেমন আছেন বৌদি? ও জিজ্ঞেস করল। ওর গলার স্বরটা মৃদু। ভালো আছি রতনদা, আপনি? আমি উত্তর দিলাম, এই তো চলছে বৌদি, কাজকর্ম যা চলছে তাতে দিন আনা দিন খাওয়া। ওর কথায় একটা দীর্ঘশ্বাস ছিল। সেই দিন ওর সাথে আমার অল্প কিছু কথা হয়েছিল। ওর নিজের জীবনে সংগ্রামের কথা বলছিল। স্ত্রী নেই, ছোট একটা মেয়ে আছে, তাকে নিয়েই ওর সংসার, অভাব অনটন ও নিত্যসঙ্গী। ওর কথা শুনে আমার মনটা ভিজে উঠেছিল। আমার নিজের জীবনের একাকিত্ব আর ওর জীবনের সংগ্রাম কেমন যেন একটা অদ্ভুত মিল খুঁজে পাচ্ছিলাম। মনে হচ্ছিল ওরও একটা ভরসার হাত দরকার, যেমনটা আমার দরকার। পরের সপ্তাহে একদিন সকালেই হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেল। গরমে অস্থির লাগছিল। মন্টি স্কুলে আর আমি ঘরে একা। ইলেকট্রিশিয়ানকে ফোন করেও পাচ্ছিলাম না। ঘণ্টাখানেক পর মনে হলো রতনদা তো ইলেকট্রিকের কাজও করে। দ্বিধা সত্ত্বেও ওকে ফোন করলাম। ও 10 মিনিটের মধ্যে এসে পড়ল। মেইন সুইচ বোর্ডটা দেখতে গিয়ে ও বলল, একটা তার পুড়ে গেছে, এটা নতুন লাগাতে হবে। কাজ করতে করতে ঘামছিল খুব। আমি ওকে এক গ্লাস জল দিয়েছিলাম। ও কৃতজ্ঞতার সাথে জলটা খেল। কাজটা বেশিক্ষণ লাগেনি, কিন্তু ও কাজ করার সময় আমার চোখে পড়েছিল ওর হাতের। কোনো কিছু ভারী থাকলে দেবেন, আমি এগিয়ে দিচ্ছি। ওর এই ছোট্ট ছোট্ট সাহায্যগুলো আমার খুব ভালো লাগত। আমার মনে হতো একজন মানুষ অন্তত আমার খেয়াল রাখে। সুমন দূরে, তার পক্ষে তো আর এসব সম্ভব নয়। একদিন দুপুরবেলায় মন্টি স্কুল থেকে ফিরলে আমি ওকে ভাত বেড়ে দিচ্ছিলাম। এমন সময় রতনদা এলো, বলল পাশের ফ্ল্যাটের জলের লাইন দেখতে এসেছিল। দেখে শুনে ও আমার দিকে তাকিয়ে বলল, বৌদি, আপনার হাতটা কেমন যেন কালো হয়ে গেছে, রান্নাবান্না করে আর ঘরের কাজ করে। ওর কথায় আমি একটু চমকে উঠলাম। কোনো পুরুষ মানুষ আমার হাতের দিকে এভাবে তাকিয়ে কথা বলেনি। সুমনেরও কখনো এসব খেয়াল নেই। আমি হাসার চেষ্টা করে বলেছিলাম, এ তো সংসারের কাজ রতনদা, এসব তো হবেই। সেদিন ওর চোখে যে দৃষ্টি দেখেছিলাম সেটা কেমন যেন এক অদ্ভুত আবেগ মিশ্রিত ছিল। সেটা শুধু সহানুভূতি ছিল না, তার চেয়েও গভীর কিছু। আমার বুকটা কেমন যেন ছাদ করে উঠেছিল। মনে হয়েছিল সে আমার দিকে অন্য চোখে তাকিয়ে আছে। কিন্তু আমি নিজেকে বুঝিয়েছিলাম, না না, এমন কিছু হতেই পারে না। রতনদা একজন সাধারণ খেটে খাওয়া মানুষ, আর আমি একজন গৃহবধূ। আমার ইমো নাম্বারটা নোট করে রাখতে পারেন, 0178368444123। তবে এটা গল্পের জন্যই দেওয়া, সত্যি না। দিন কয়েক পর আমাদের বাড়ির ছাদের একটা টবে জল দিতে গিয়ে আমার কোমরে টান লেগেছিল। তীব্র ব্যথায় আমি উঠে দাঁড়াতে পারছিলাম না। মন্টি তখন ঘরে ঘুমোচ্ছিল। আমি কাউকে ডাকতে পারছিলাম না, ফোনটা দূরে রাখা ছিল। এমন সময় দরজায় টোকা পড়ল, রতনদা। সে নাকি পাশের ছাদে তার মেয়েকে ফল পাড়তে নিয়ে এসেছিল। আমি যন্ত্রণায় কোকিয়ে উঠেছিলাম। ও আমাকে দেখে ছুটে এলো, কি হলো বৌদি? ওর চোখে মুখে উদ্বেগ। আমি কোনো মতে ইশারায় বোঝানোর চেষ্টা করলাম। ও সাবধানে আমাকে ধরে ঘরে নিয়ে এলো, বিছানায় শুইয়ে দিল। আমার চোখ থেকে তখন জল গড়িয়ে পড়ছে। ও বলল, ডাক্তার ডাকতে হবে। আমি ওকে মানা করলাম, না রতনদা, এখন নয়, আপনি একটু তেল গরম করে মালিশ করে দিন। আমি জানতাম সুমনের কাছ থেকে এত দূরে এই মুহূর্তে আর কোনো উপায় নেই। আমার কষ্টটা এতটাই তীব্র ছিল যে লজ্জার কথাটাও মনে হচ্ছিল না। রতনদা ইতস্তত করছিল, কিন্তু বৌদি। কোনো কিন্তু নয় রতনদা, আমার খুব কষ্ট হচ্ছে। ও ধীরে ধীরে তেল গরম করে আনল, আমার শাড়ির আঁচলটা আলগা করে দিল, আমার কোমরে হাত দিল। ওর হাতের স্পর্শে আমার শরীরটা কেমন যেন কেঁপে উঠল। একটা অচেনা উষ্ণতা আমার শরীরে ছড়িয়ে পড়ছিল। ও খুব ধীরে ধীরে মালিশ করছিল, আর আমার ব্যথাটা যেন একটু একটু করে কমছিল। কিন্তু তার সাথে সাথে আমার ভেতরে অন্য একটা অনুভূতি জন্ম নিচ্ছিল। ওর হাতের উষ্ণতা, ওর স্পর্শ আমার
শরীরে এক নতুন শিহরণ জাগাচ্ছিল। আমার সমস্ত শরীর যেন সচেতন হয়ে উঠেছিল ওর হাতের স্পর্শে। আমি চোখ বন্ধ করে ওর স্পর্শ অনুভব করছিলাম। আমার মনে হচ্ছিল এই মুহূর্তে আমার পাশে একজন পুরুষ আছে যে আমার খেয়াল রাখছে, আমার কষ্টটা বুঝতে পারছে। সুমনের অনুপস্থিতিতে এই প্রথমবার আমি একজন পুরুষের স্পর্শ অনুভব করছিলাম, যা আমাকে একই সাথে অপরাধবোধ আর এক অজানা আনন্দ দিচ্ছিল। মালিশ করতে করতে ওর হাত আমার কোমর থেকে আরও একটু নিচে নেমে গিয়েছিল। আমি কিছু বলিনি, বলতে পারিনি। আমার শরীর যেন আপনা আপনি ওকে আমার ওপর আধিপত্য বিস্তার করতে দিচ্ছিল। ওর নিঃশ্বাসের শব্দ আমার কানে বাজছিল, আর আমি ওর শরীরের ঘ্রাণ পাচ্ছিলাম। কেমন যেন একটা অদ্ভুত মাদকতা ছিল সেই পরিবেশে। আমার মনে হচ্ছিল সব নিয়ম, সব বাঁধন যেন আলগা হয়ে যাচ্ছে। আমার শরীর, মন যেন ওর কাছে আত্মসমর্পণ করতে চাইছিল। সেদিন ওর মালিশ করার পর আমি বেশ সুস্থ হয়ে উঠেছিলাম। ও চলে যাওয়ার পর আমার মনে মিশ্র অনুভূতি চলছিল। একদিকে ওর প্রতি কৃতজ্ঞতা, অন্যদিকে নিজের শরীরের ওপর নিজেরই যেন কোনো নিয়ন্ত্রণ ছিল না। লজ্জা, অপরাধবোধ আর এক অজানা আকাঙ্ক্ষা আমাকে কুরে কুরে খাচ্ছিল। সুমনের কথা মনে পড়ছিল। ও তো অনেক দূরে। আমার এই শারীরিক আর মানসিক প্রয়োজনগুলোর কথা তো ওকে বলা সম্ভব নয়। এর পরের কয়েকদিন রতনদা আর আসেনি। আমি ভেবেছিলাম সে হয়তো বুঝতে পেরেছে তার আশাটা ঠিক নয়, কিন্তু আমার মনটা কেমন যেন খালি খালি লাগছিল। ওর উপস্থিতি, ওর সাহায্য, ওর সহানুভূতির অভ্যাস হয়ে গিয়েছিল। ওর সেই করুণ চাহনিটা আমার চোখে ভাসছিল। একদিন বিকেলে মন্টি খেলতে বাইরে গেছে। আমি বারান্দায় বসেছিলাম। রতনদা পাশ দিয়ে যাচ্ছিল, আমাকে দেখে থমকে দাঁড়াল। বৌদি, কেমন আছেন? কোমরের ব্যথা কেমন? ভালো আছি রতনদা, আপনার কাজ কেমন চলছে? আমি স্বাভাবিক থাকার চেষ্টা করলাম। ওর চোখে সেই পুরনো আবেগ। সে একটু ইতস্তত করে বলল, বৌদি, আমি সেদিন আপনার সাথে যে ব্যবহার করেছি তার জন্য আমি দুঃখিত। আমি জানি আমার সেটা করা উচিত হয়নি। ওর গলায় অনুশোচনা। ওর কথায় আমার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। আমি জানতাম সে খারাপ কিছু করেনি, শুধু আমাকে সাহায্য করছিল। কিন্তু ওর এই অনুশোচনা যেন আমার ভেতরের অপরাধ বোধটাকে আরও বাড়িয়ে দিল। আমি ওর দিকে তাকালাম। ওর চোখে তখন জল, কেমন যেন অসহায় দেখাচ্ছিল ওকে। না রতনদা, আপনি তো আমাকে সাহায্য করছিলেন, এতে আপনার কি দোষ? আমিই তো আপনাকে বলেছিলাম। আমি ওর হাতটা ধরলাম। ওর হাতটা কেমন যেন ঠান্ডা আর রুক্ষ। আমার হাতের স্পর্শে ও যেন আরও নমনীয় হয়ে উঠল। বৌদি, আমি আপনার প্রতি। ও আর কথা শেষ করতে পারল না। ওর চোখ দুটো আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন সে আমার মধ্যে তার আশ্রয় খুঁজছে। ও সেই অব্যক্ত আবেগ, সেই চাপা দীর্ঘশ্বাস আমার হৃদয়ে ঢেউ তুলেছিল। সেদিনও আমার ঘরে এলো। মনটি তখনও ফেরেনি। আমরা মুখামুখি বসেছিলাম। অনেকক্ষণ কোনো কথা হয়নি, শুধু নীরবতা আর আমাদের দুজনের অস্বস্তিকর উপস্থিতি। আমার বুকটা ধুকধুক করছিল। আমি বুঝতে পারছিলাম আজ কিছু একটা হতে চলেছে যা আমার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে। বৌদি, আমি আপনাকে অনেক পছন্দ করি, রতনদা খুব নিচু স্বরে বলেছিল। ওর কথাগুলো আমার কানে যেন এক মাদকতার মতো লেগেছিল। আমি কিছু বলতে পারিনি, শুধু ওর দিকে তাকিয়েছিলাম। আমার ভেতরে তখন যুদ্ধ চলছিল। লজ্জা, অপরাধবোধ, সমাজের ভয় আর এক তীব্র আকাঙ্ক্ষার যুদ্ধ। সুমনের মুখটা মনে পড়ছিল, কিন্তু সে তো অনেক দূরে। আমার পাশে এই মুহূর্তে যে মানুষটা বসে আছে, সে আমাকে চাইছে, আমাকে অনুভব করতে চাইছে। রতনদা ধীরে ধীরে আমার আরও কাছে এলো। আমার হাত দুটো নিজের হাতে নিল। ওর হাতের উষ্ণতা আমার শিরায় শিরায় এক অদ্ভুত উন্মাদনা জাগাচ্ছিল। আমি আমার হাত সরাতে পারিনি। আমার শরীর যেন অসাড় হয়ে গিয়েছিল। ও আমার হাতের তালুতে খুব আলতো করে চুমু খেল। সেই মুহূর্তে আমার চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ল। এ আনন্দ অশ্রু না কষ্টের তা আমি নিজেও জানি না। বৌদি, আমি আপনাকে সুখ দিতে চাই। ওর গলার স্বর কেমন যেন ভারী। আমি ওকে সরাতে পারিনি। আমার ভেতরের নারীটা যেন এই মুহূর্তে শুধুমাত্র এই উষ্ণতাটুকুই চাইছিল। সে আমার আরও কাছে এসে দাঁড়াল। ওর হাতের স্পর্শ আমার কোমরের কাছে এমন এক শিহরণ জাগাল যা আমি অনেক দিন অনুভব করিনি। আমার শরীর যেন আপনা থেকেই তার দিকে ঝুঁকছিল। প্রতিটি লোমকূপ যেন তাকেই খুঁজছিল। সে আমার মুখের খুব কাছে চলে এলো। চোখে চোখ রেখে
এমন এক অব্যক্ত ভাষা খুঁজছিল যেন সে আমার মনের সব দ্বিধা দূর করে দিতে চাইছে। সেই মুহূর্তে পৃথিবীর আর সব শব্দ যেন থেমে গিয়েছিল, শুধু আমাদের দুজনের দ্রুত নিঃশ্বাসের শব্দ আর হৃদয়ের তীব্র ধুকপোকানি ছাড়া। আমি চোখ বন্ধ করে ফেলেছিলাম। ওর উষ্ণ নিঃশ্বাস যখন আমার কানের লতিতে এসে পড়ছিল, একটা তীব্র কম্পন আমার শির দ্বারা বেয়ে নেমে গেল। সে আরও একটু কাছে সরে এলো। তার হাতের স্পর্শ আমার কোমরের কাছে কেমন যেন এক অন্যরকম অনুভূতি সৃষ্টি করল। আমার শরীর যেন অসাড় হয়ে যাচ্ছিল। আমি নিজের ওপর আর নিয়ন্ত্রণ রাখতে পারছিলাম না। ওর শরীরের ঘ্রাণ আমার নাকে আসছিল, যা আমাকে আরও উন্মাদ করে তুলছিল। আমার হাত কখন যে ওর গেঞ্জির ভেতর চলে গিয়েছিল আমি নিজেও টের পাইনি। ওর গরম পিঠের ছোঁয়া আমার মনে এক তীব্র কামনা জাগিয়ে তুলছিল। আমাদের এই অসামাজিক সম্পর্কের শুরুটা ছিল এভাবেই। এরপর থেকে রতনদা যখনই আসত, আমার ঘরের দরজাটা যেন আমার অজান্তেই খুলে যেত। আমাদের লুকোনো ভালোবাসার এক নতুন অধ্যায় তৈরি হয়েছিল। আমি জানতাম এটা ভুল, এটা সমাজের চোখে পাপ, কিন্তু আমার একাকিত্ব আর ওর ভালোবাসা আমার ভেতরের সব নৈতিকতাকে যেন দূরে সরিয়ে দিচ্ছিল। আমি ওর কাছে নিজেকে সঁপে দিয়েছিলাম, শরীর আর মন দিয়ে। সুমন মাঝে মাঝে ফোন করত। ওর সাথে কথা বলতে গিয়ে আমার ভেতরে একটা অপরাধ বোধ কাজ করত। আমি জানতাম আমি ওকে ঠকাচ্ছি, কিন্তু রতনদার কাছে আমি যে উষ্ণতা, যে ভালোবাসা পাচ্ছিলাম, সুমনের কাছে সেটা কখনো পাইনি। রতনদা আসত, আমাকে কাছে টানত, আমার চুলে হাত বুলিয়ে দিত, আমার কপালে আলতো করে চুমু খেত। ওর স্পর্শে আমার সমস্ত শরীর যেন জেগে উঠত। সে আমাকে আদর করত, আমার কানে কানে অনেক ভালোবাসার কথা বলত। ওর সেই সব কথা আমার মনে শান্তি এনে দিত। আমি ওর শরীরের গভীর আলিঙ্গনে নিজেকে হারিয়ে ফেলতাম, যেখানে কোনো নিয়ম, কোনো সমাজের ভয় কাজ করত না, শুধু থাকত দুটি শরীর আর মনের একান্ত মিলন। একদিন রতনদা আমার সাথে খুব ঘনিষ্ঠ মুহূর্তে বলল, বৌদি, আপনি আমার জীবনে এক নতুন আলো, আপনাকে ছাড়া আমার বাঁচা অসম্ভব। ওর কথাগুলো শুনে আমার বুকটা কেমন যেন কেঁপে উঠেছিল। আমি ওকে কতটা আশ্রয় দিচ্ছিলাম আর সে আমার কাছ থেকে কি আশা করছে আমি ঠিক বুঝতে পারছিলাম না। আমার এই লুকানো সম্পর্কটা কি তবে আরও গভীর হচ্ছে? এই গল্পের রিমা এখন এক চরম দোটানায়। সে জানে এই পথটা ভুল, এর কোনো সামাজিক স্বীকৃতি নেই, কিন্তু একাকিত্ব আর একজন পুরুষের আকাঙ্ক্ষা তাকে এমন এক চোরা বালিতে টেনে এনেছে যেখান থেকে বেরোয়া তার জন্য কঠিন হয়ে দাঁড়াচ্ছে। রিমার এই সম্পর্কের পরিণতি কি হবে? সমাজ কি তাকে মেনে নেবে, নাকি তাকে চিরকাল এই লুকোনো জীবনই কাটাতে হবে? আপনারা যদি গল্পটি শুনে আনন্দ পান এবং রিমার এই গল্পের বাকি অংশ জানতে চান, তাহলে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালোবাসা আমাদের এই গল্পের পরবর্তী পর্ব আনতে সাহায্য করবে। ধন্যবাদ। অমন কথা শুনে রিমা চমকে উঠেছিল। তার মন বলছিল, এ কেবল এক শারীরিক টান নয়, এক গভীর মানসিক বন্ধনও বটে। কিন্তু এই বন্ধনের পরিণতি কি? রিমা তো সুমনের স্ত্রী, মন্টির মা। সমাজের চোখে তাদের সম্পর্কটা গুরুতর অপরাধ। তবুও রতনদার প্রতি তার টান দিন দিন বেড়েই চলছিল। ওর কথায় সে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছিল। সুমনের এই ধরনের কথা রিমাকে আরও দূরে ঠেলে দিচ্ছিল। রিমা অনুভব করত তার স্বামী কেবল অর্থ উপার্জনের যন্ত্রে পরিণত হয়েছে, তার ভালোবাসার মানুষের সত্তাটা হারিয়ে গেছে। একদিন রতনদা রিমার জন্য একটা শাড়ি এনেছিল, হালকা নীল রঙের সুতির শাড়ি। বৌদি, এটা পরে আপনাকে খুব সুন্দর লাগবে, রতনদা বলেছিল। রিমা অবাক হয়ে গিয়েছিল। সুমন তো কখনো ওর জন্য এমন কিছু করেনি। ছোট ছোট এই জিনিসগুলো রিমার মনে রতনদার জন্য এক গভীর ভালোবাসার জন্ম দিচ্ছিল। সে শাড়িটা পরে রতনদার সামনে এসে দাঁড়িয়েছিল। রতনদার চোখে এক অদ্ভুত মুগ্ধতা। আপনি তো পরীর মতো লাগছেন বৌদি, ও বলেছিল। রিমার লজ্জা লাগছিল, কিন্তু ওর মুখে এক ঝলক হাসির রেখা ফুটে উঠেছিল। এই হাসিটা অনেক দিন পর সে হাসছিল, যা সুমনের সাথে তার সম্পর্কের সময় হারিয়ে গিয়েছিল। মাস দুয়েক পরের ঘটনা। রতনদা সেদিন দুপুরে এসেছিল। মন্টি স্কুলে ছিল। দুজনে গল্প করছিল। রতনদা রিমার হাত ধরেছিল, চোখে চোখ রেখে ভবিষ্যতের স্বপ্ন বুনছিল। হঠাৎ দরজায় কলিং বেলের আওয়াজ। রিমা চমকে উঠল। কে? সে ফিসফিস করে রতনদাকে জিজ্ঞেস করল। রতনদা তাড়াতাড়ি বাথরুমের দিকে ছুটে গেল। রিমা দরজা খুলে দেখে বিনিতা বৌদি, মুখে তার এক রহস্যময় হাসি। কি ব্যাপার রিমা, আজ দুপুরবেলা কি তোমার কোনো আত্মীয় এসেছেন নাকি? বিনিতা বৌদি সরাসরি প্রশ্ন করল। রিমার মুখ শুকিয়ে গেল। না বৌদি, কেন বলুন তো?
রিমা স্বাভাবিক হওয়ার চেষ্টা করল। না, মানে আমি দেখলাম রতন মিস্ত্রিটা তোমাদের ফ্ল্যাটের দিকেই এলো। ভাবলাম সে কি আবার কোনো কাজ করতে এসেছে নাকি? বিনিতা বৌদির চোখে সন্দেহ স্পষ্ট। রিমা কোনোমতে নিজেকে সামলে বলল, হ্যাঁ বৌদি, গ্যাসের চুলাটা একটু সমস্যা করছিল, তাই দেখতে এসেছিল। ও আচ্ছা, বিনিতা বৌদি মিষ্টি হেসে বলল, তবে তো খুব ভালো, আজকাল তো মিস্ত্রিরা সহজে আসতেই চায় না। বিনিতা বৌদি আরও কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে চলে গেল। রিমার বুকটা ধুকপুক করছিল। সে বুঝল তাদের সম্পর্কটা আর গোপন থাকছে না। সমাজের চোখে তারা ক্রমশই ধরা পড়ে যাচ্ছে। বিনিতা বৌদি চলে যাওয়ার পর রতনদা বাথরুম থেকে বেরিয়ে এলো। ওর মুখটাও ভয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। বৌদি, এখন কি হবে? রতনদা ফিসফিস করে জিজ্ঞেস করল। রিমা কোনো উত্তর দিতে পারল না। সে কেবল রতনদাকে জড়িয়ে ধরেছিল। দুজনেই ভয়ে কাঁপছিল। তাদের ভালোবাসার ওপর যেন এক কালো ছায়া নেমে এসেছিল। পরের কিছুদিন রতনদা আর আসেনি। রিমা বুঝতে পারছিল তাকে এই সম্পর্ক থেকে হয়তো বেরিয়ে আসতে হবে, কিন্তু তার মন মানছিল না। রতনদার অভাব তার জীবনে যেন এক বিশাল শূন্যতা তৈরি করেছিল। সে ছটপট করছিল। রাতে সুমনের ফোন এলে রিমা আর কথা বলতে পারত না, কেবল কাঁদতে চাইত। কিন্তু সুমনের সামনে তার কান্নার কোনো মূল্য ছিল না। একদিন বিকেলে রিমা মন্টিকে নিয়ে পাশের পার্কের দিকে যাচ্ছিল। হঠাৎ দেখল রতনদা তার মেয়েকে নিয়ে একই পার্কে বসে আছে। রিমা রতনদাকে দেখে থমকে দাঁড়াল। রতনদার মেয়ে রিমাকে দেখে বৌদি বলে ডাকল। রতনদা রিমার দিকে তাকাল। ওর চোখে এক অব্যক্ত যন্ত্রণা। রিমা মন্টিকে পাঠিয়ে রতনদার কাছে গেল। কেন আসছেন না রতনদা? আমি আপনার জন্য অপেক্ষা করছি, রিমা ফিসফিস করে বলল। রতনদা মাথা নিচু করে বলল, বিনিতা বৌদি আমাকে দেখেছে বৌদি, এখন সবার মুখে মুখে আমাদের কথা ঘুরছে। আপনার দুর্নাম হোক আমি চাই না। ওর গলা ধরে এসেছিল। আমার দুর্নামের চিন্তা আপনাকে করতে হবে না রতনদা, আমি আপনাকে ছাড়া থাকতে পারছি না। রিমার চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল। রতনদা রিমার দিকে তাকাল। ওর চোখও ভেজা। বৌদি, আপনি যদি সত্যি আমাকে চান তবে বলুন, আমি সব ছেড়ে আপনার কাছে আসতে প্রস্তুত, কিন্তু সমাজ আপনাকে আর আমাকে একসঙ্গে মেনে নেবে না। রিমা জানত এটা এক কঠিন পরীক্ষা, কিন্তু সে রতনদাকে হারাতে চাইছিল না। আমি প্রস্তুত রতনদা, আমি সব কিছুর জন্য প্রস্তুত, রিমা দৃঢ় কণ্ঠে বলল। রিমার এই কথায় রতনদা সাহস পেল। পরদিন সন্ধ্যায় সে রিমার ঘরে এলো। এবার আর লুকিয়ে নয়, অনেকটা খোলাখুলিভাবেই। মন্টি তখন দাদুর বাড়ি গিয়েছিল। তারা দুজনে মুখামুখি বসে অনেক কথা বলেছিল, তাদের ভবিষ্যৎ নিয়ে, সমাজের বাধা নিয়ে। রতনদা বারবার রিমাকে ভরসা দিচ্ছিল, আমি আপনাকে ছাড়ব না বৌদি, আপনার পাশে আমি সব সময় থাকব। কিন্তু ভাগ্য হয়তো তাদের জন্য অন্য কিছু লিখে রেখেছিল। ঠিক তার পরের সপ্তাহেই সুমনের ফোন এলো। রিমা, আমি ফিরছি, আর কয়েক সপ্তাহের মধ্যেই আমি দুবাই থেকে চলে আসছি, এবার পাকাপাকিভাবে ফিরে আসছি। সুমনের কথায় রিমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে এক মুহূর্তের জন্য যেন সব কিছু ভুলে গিয়েছিল। সুমনের ফিরে আসার খবরে তার মনে আনন্দের পরিবর্তে এক অজানা ভয়ের সৃষ্টি হল। রতনদাকে কি বলবে? এই সম্পর্কটার পরিণতি কি হবে? রিমা জানে সুমন আর রতনদা এক ছাদের নিচে থাকতে পারবে না। রিমা রতনদাকে এই খবরটা দিতে দ্বিধা করছিল, কিন্তু তাকে তো জানতেই হবে। পরদিন রতনদা এলে রিমা কাঁপতে কাঁপতে সুমনের ফিরে আসার খবরটা দিল। রতনদার মুখটা কালো হয়ে গেল। তার মানে কি বৌদি, আমাদের সম্পর্কটা এখানেই শেষ? রতনদার চোখে এক গভীর হতাশা। আমি জানি না রতনদা, আমার মাথা কাজ করছে না। রিমা কেঁদে ফেলল। না বৌদি, আমি আপনাকে ছাড়ব না। আমি জানি আপনি আমাকে ভালোবাসেন। সুমন আপনাকে বোঝে না, সে কেবল টাকা বোঝে। রতনদা রিমার হাত ধরেছিল। ওর চোখে এক দৃঢ় সংকল্প। রিমা দোটানায় পড়ে গেল। একদিকে স্বামী, তার সন্তানের বাবা, সুমনের সামাজিক স্বীকৃতি, অন্যদিকে রতনদার নিঃস্বার্থ ভালোবাসা আর শারীরিক উষ্ণতা। সে কি করবে? সুমনের ফিরে আসার খবরে রিমার জীবন যেন এক নতুন যুদ্ধের ময়দানে পরিণত হল। সুমন ফিরে আসার তারিখ চূড়ান্ত করল। আর মাত্র 1 মাস। এই 1 মাসের মধ্যেই রিমাকে সিদ্ধান্ত নিতে হবে। রতনদা এই সময়টায় রিমার পাশে ছায়ার মতো ছিল। সে রিমাকে সাহস যোগাচ্ছিল, বলছিল, আপনি ভয় পাবেন না বৌদি, আমি আপনার সাথে আছি। কিন্তু রিমা জানত এই সিদ্ধান্ত কেবল তাদের দুজনের নয়, এর সাথে জড়িত মন্টির ভবিষ্যৎ, সমাজের
সম্মান তার নিজের সত্তা। রিমা একদিন ছাদের কোণে বসে তারার দিকে তাকিয়েছিল, ঠিক সেইভাবে যেমনটা সে সুমনের চলে যাওয়ার পর প্রথমবার করেছিল। আজ সে একা নয়, কিন্তু তার একাকিত্ব আরও গভীর। রতনদা এসে পাশে বসল। কি ভাবছেন বৌদি? ভাবছি রতনদা, আমাদের পরিণতি কি হবে? সুমন ফিরে আসছে। রিমার চোখে জল। আমরা পালিয়ে যাব বৌদি, নতুন করে জীবন শুরু করব। আমার মেয়ে আর মন্টি, আমরা সবাই মিলে একটা নতুন সংসার গড়ব। রতনদার কথায় রিমা চমকে উঠল। পালিয়ে যাওয়া? এটা কি সম্ভব? সমাজের চোখে তারা তো অপরাধী। কিন্তু রতনদার চোখে সেই স্বপ্ন, সেই ভালোবাসা রিমাকে যেন নতুন করে ভাবাতে শুরু করল। সে সুমনের সাথে তার জীবনের বিগত ৮ বছরের কথা ভাবতে লাগল। বিয়ে হওয়ার পর প্রথম ২-১ বছর হয়তো সব ঠিক ছিল। তারপর সুমনের কাজের চাপ বাড়ল। সে ক্রমশ রিমা থেকে দূরে সরতে লাগল। দৈনন্দিন জীবনের একঘেয়েমি আর মানসিক দূরত্ব তাদের সম্পর্কের মাঝে এক অদৃশ্য প্রাচীর তৈরি করেছিল। সুমন কখনোই রিমার মানসিক চাহিদাগুলো বুঝতে পারেনি। তার কাছে রিমা ছিল কেবল তার সংসারের দেখভাল করার একজন, মন্টির মা। ভালোবাসার সেই গভীরতা, শারীরিক সেই উষ্ণতা যা রতনদা এনেছিল, তা সুমনের সাথে বহু বছর আগেই হারিয়ে গিয়েছিল। রিমা জানে সুমনের সাথে তার সম্পর্কটা এখন কেবল একটা সামাজিক চুক্তি মাত্র। সেখানে কোনো ভালোবাসা নেই, বিশ্বাস নেই, উষ্ণতা নেই। অন্যদিকে রতনদা, যে হয়তো আর্থিকভাবে দুর্বল, কিন্তু তার ভালোবাসা, তার যত্ন রিমাকে নতুন করে বাঁচার প্রেরণা যোগাচ্ছে। রতনদার স্পর্শে সে নিজেকে নারী হিসেবে অনুভব করে, যা সুমনের সাথে সে বহু বছর আগে হারিয়েছে। মন্টির কথা ভাবতেই রিমার বুকটা কেঁপে উঠল। মন্টি তো তার বাবাকে ভালোবাসে। সে কি রতনদাকে তার বাবা হিসেবে মেনে নেবে? সমাজের চোখে মন্টিকে কি অপমানিত হতে হবে? এই প্রশ্নগুলো রিমাকে অস্থির করে তুলছিল। সুমন দুবাই থেকে ফিরে আসার আর মাত্র ২ সপ্তাহ বাকি। রিমা সিদ্ধান্ত নেওয়ার জন্য আর সময় পাচ্ছিল না। সে রতনদাকে বলল, রতনদা, আমি আপনার সাথে সব ফেলে চলে যেতে প্রস্তুত, কিন্তু মন্টির কি হবে? সে কি এই সম্পর্কটা মেনে নেবে? রতনদা মন্টিকে নিজের সন্তানের মতো দেখত। মন্টি আমাকে ভালোবাসে বৌদি, আমি ওর বাবা না হলেও ওর জন্য সব কিছু করতে পারব। রতনদার চোখে এক দৃঢ় প্রতিজ্ঞা। রিমা রতনদার কথায় ভরসা পেল। সে মনে মনে ঠিক করে ফেলল, সুমনের সাথে তার সম্পর্কটা আর ধরে রাখা সম্ভব নয়। সে রতনদার সাথে নতুন জীবন শুরু করবে। কিন্তু এই সিদ্ধান্ত নেওয়াটা যতটা সহজ ছিল, বাস্তবে রূপ দেওয়াটা ততটা সহজ ছিল না। সুমন ফিরে এলো। লম্বা জার্নির ক্লান্তি ওর চোখে মুখে স্পষ্ট ছিল। মন্টি বাবাকে জড়িয়েছিল। সুমনও মন্টিকে কোলে নিয়ে আদর করছিল। রিমা দেখছিল সুমনের আচরণে কোনো পরিবর্তন নেই। সে এখনও সেই অর্থকেন্দ্রিক মানুষটা, যে কেবল নিজের সুবিধা আর আর্থিক বিষয় নিয়েই ব্যস্ত। রিমার দিকে সে একবারও ভালোবাসার চোখে তাকায়নি, কেবল জিজ্ঞেস করল, কেমন আছো? সব ঠিক আছে তো? রিমা শুধু মাথা নাড়ল, তার মুখে কোনো কথা জোগায়নি। সুমনের অনুপস্থিতিতে তার জীবনটা যেভাবে বদলে গিয়েছিল, সুমনের উপস্থিতিতে সে যেন আরও বেশি একা অনুভব করছিল। সুমন ফিরে আসার পর প্রথম কয়েকদিন রিমা রতনদার সাথে দেখা করতে পারেনি। রতনদা মাঝে মাঝেই ফোন করত, বৌদি কেমন আছেন? সব ঠিক আছে তো? রিমা ফিসফিস করে বলত, হ্যাঁ রতনদা, আমি ভালো আছি। কিন্তু তার মন ভালো ছিল না। রিমা অনুভব করত রতনদার স্পর্শ ছাড়া তার জীবনটা আবার আগের মতো শুষ্ক হয়ে যাচ্ছে। একদিন সুমন তার পুরনো বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছিল। রিমা এই সুযোগের সদ্ব্যবহার করল। সে রতনদাকে ফোন করে ডেকেছিল। রতনদা আসার পর রিমা ওর কাছে সব খুলে বলল, আমি সুমনের সাথে আর থাকতে পারছি না রতনদা, আমি আপনাকে চাই। রিমা কেঁদে ফেলল। রতনদা রিমাকে জড়িয়ে ধরেছিল, আমি আপনার সাথে আছি বৌদি। তারা দুজন সেই মুহূর্তে যেন তাদের লুকোনো ভালোবাসা আবার খুঁজে পেয়েছিল। কিন্তু এই সুখ বেশিক্ষণ স্থায়ী হল না। সুমন সেদিন রাতে কিছুটা তাড়াতাড়ি ফিরে এসেছিল। সে ফ্ল্যাটে ঢুকেই দেখে রিমা আর রতনদা একে অপরের বাহুদরে আবদ্ধ। সুমনের চোখ দুটো রাগে লাল হয়ে উঠল। কি হচ্ছে এসব? সুমনের চিৎকারে রিমা আর রতনদা দুজনেই চমকে উঠল। রিমা ভয়ে কাঁপছিল। রতনদা একটু সাহসী হয়ে সুমনের দিকে তাকিয়েছিল, আপনি আপনার স্ত্রীর যত্ন নিতে। রিমা রতনদার দিকে তাকিয়েছিল। রতনদা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তার চোখে একরাশ অসহায়ত্ব। রিমা সাহস করে বলল, হ্যাঁ, আমি রতনদাকে ভালোবাসি। সে আমাকে সেই সম্মান আর ভালোবাসা দিয়েছে যা আমি সুমনের কাছ থেকে কখনো পাইনি। সুমনের বাবা মা রিমার কথা শুনে আরও রেগে গেল। তারা মন্টিকে জোর করে নিয়ে যেতে চাইছিল।
মন্টি ভয়ে রিমাকে জড়িয়ে ধরেছিল। না মা, আমি যাব না। রিমা মন্টিকে ছাড়তে চাইল না। মন্টি আমার সন্তান, ওকে আমি কোথাও যেতে দেব না। অনেকক্ষণ ধরে ঝগড়া চলার পর সুমনের বাবা মা মন্টিকে ছেড়ে চলে গেল, কিন্তু হুমকি দিয়ে গেল যে তারা আইনি পদক্ষেপ নেবে। রিমা জানত এটাই হবে, সমাজ তাদের মেনে নেবে না। সেদিন রাতে রিমা আর রতনদা মন্টিকে নিয়ে একসাথে বসেছিল। মন্টি তখনও সবকিছু বুঝতে পারছিল না। রতনদা মন্টির মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। মন্টি, তুমি তোমার মাকে ভালোবাসো তো? মন্টি মাথা নেড়েছিল। হ্যাঁ রতন কাকা। তোমার মা যা করবে সেটা তোমাদের ভালোর জন্যই করবে, রতনদা বলেছিল। পরের কয়েকদিন রিমার জীবনটা এক নতুন মোড় নিল। সুমন ডিভোর্সের জন্য নোটিশ পাঠাল আর মন্টির কাস্টাডির জন্য মামলা করল। রিমার কাছে তখন কোনো উপায় ছিল না। তার হাতে টাকা ছিল না, পরিচিত কোনো উকিল ছিল না। রতনদা রিমার পাশে ছিল। সে তার জমানো সব টাকা রিমাকে দিয়েছিল, যাতে সে একজন ভালো উকিল ধরতে পারে। রতনদার এই ত্যাগ রিমাকে আরও বেশি করে ওর কাছে টেনেছিল। মামলার শুনানিতে রিমা সুমনের সামনে দাঁড়াল। সুমন তাকে এক কঠিন চোখে দেখছিল। রিমা উকিলের মাধ্যমে তার পক্ষে সব যুক্তি তুলে ধরল। সে সুমনের অনুপস্থিতি, তার একাকিত্ব, সুমনের মানসিক অবহেলা সব কিছু পরিষ্কারভাবে জানাল। অন্যদিকে সুমন রিমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলল। সে বলল রিমা একজন অবিশ্বাস্ত নারী, যে তার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে। সমাজ রিমার দিকে আঙুল তুলল। বিনিতা বৌদি আর পাড়ার অন্য মহিলারা রিমার চরিত্র নিয়ে ফিসফিস করছিল। রিমা জানত তার এই সিদ্ধান্তের জন্য তাকে মূল্য চোকাতে হবে, কিন্তু সে পিছিয়ে যেতে চায়নি। আদালতে মন্টির বক্তব্য শোনা হল। মন্টি জানালো সে তার মাকে ভালোবাসে আর রতন কাকাকেও ভালোবাসে। সে তার মায়ের সাথে থাকতে চায়। মন্টির এই সরল বক্তব্য বিচারকের মনে প্রভাব ফেলল। কয়েক মাস ধরে চলা এই আইনি লড়াই রিমাকে মানসিকভাবে ক্লান্ত করে তুলেছিল, কিন্তু রতনদার সমর্থন তাকে শক্তি যোগাচ্ছিল। শেষমেশ আদালতে রায় এলো। রিমা আর সুমনের ডিভোর্স হল। মন্টির কাস্টাডি রিমার কাছেই থাকল, তবে সুমনকে মন্টির ভরণ-পোষণের জন্য প্রতি মাসে কিছু টাকা দিতে হবে এবং মন্টির সাথে দেখা করার অধিকারও তার থাকবে। এই রায় রিমাকে কিছুটা স্বস্তি দিলেও তার জীবনের সংগ্রাম শেষ হয়নি। সুমন আর তার পরিবারের সাথে তার সম্পর্ক চিরতরে ছিন্ন হয়ে গেল। রিমা জানত এই সমাজে তাকে আর রতনদাকে হয়তো কেউ মেনে নেবে না, কিন্তু সে পরোয়া করেনি। ডিভোর্স হওয়ার পর রিমা আর রতনদা সিদ্ধান্ত নিল তারা নতুন করে জীবন শুরু করবে। রতনদা তার মেয়েকে নিয়ে রিমার ফ্ল্যাটে এসে উঠল। রিমা আর রতনদা দুজনে মিলে মন্টিকে আর রতনদার মেয়েকে ভালোবাসায় ভরিয়ে দিল। রতনদার মেয়ে মন্টির সাথে খুব দ্রুতই মিশে গেল। তারা দুজন বন্ধু হয়ে খেলত। রিমা দেখত মন্টির মুখে এখন হাসি লেগে আছে, যা সে সুমনের সাথে থাকতে প্রায় ভুলেই গিয়েছিল। কিন্তু সমাজের চোখ থেকে তারা মুক্তি পেল না। পাড়ার লোকেরা তাদের দিকে আর চোখে তাকাত, ফিসফিস করত। রিমা এই সব উপেক্ষা করে নিজের মতো করে বাঁচার চেষ্টা করল। রতনলা তার পুরনো কাজগুলো চালিয়ে যাচ্ছিল, কিন্তু তার কাজের সুযোগ কমে এসেছিল। লোকে তাকে বৌদি ভাগানো লোক বলে টিটকিরি দিত। রতনদার আয় কমে যেতে লাগল। রিমা বুঝতে পারছিল কেবল ভালোবাসা দিয়ে সংসার চলে না, তাদের প্রয়োজন ছিল আর্থিক সঙ্গতির। রিমা ঠিক করল সে নিজেও কিছু করবে। সে অনলাইনে ছোটখাটো কাজ খোঁজা শুরু করল। তার কিছু পড়াশোনা ছিল, সেই জ্ঞানকে কাজে লাগিয়ে সে অনলাইনে কন্টেন্ট রাইটিং আর ডেটা এন্ট্রির কাজ পেল। প্রথম প্রথম আয় কম ছিল, কিন্তু সে ধৈর্য হারায়নি। রতনদা রিমার এই উদ্যোগকে পূর্ণ সমর্থন জানাল। আমি আপনার সাথে আছি বৌদি, আপনি যা করবেন আমি আপনার পাশে থাকব। তাদের দুজনে মিলে সংসার চালানো শুরু করল। রিমা সকালে অনলাইনে কাজ করত আর মন্টি আর রতনদার মেয়েকে সামলাত। রতনদা দুপুরে বেরিয়ে যেত কাজের খোঁজে। সন্ধ্যায় ফিরে এসে রিমার কাজে সাহায্য করত আর ছেলে মেয়েদের সাথে সময় কাটাত। তাদের এই নতুন জীবন এক ভিন্ন সংগ্রাম ছিল, কিন্তু তাতে ভালোবাসাও ছিল। কিন্তু এই নতুন সম্পর্কের মধ্যেও মাঝে মাঝে মেঘ জমত। রতনদার কম আয় নিয়ে রিমা চিন্তিত থাকত। রতনদা নিজেও হতাশ হয়ে পড়ত যখন সে কাজ পেত না। একদিন রিমা রতনদাকে বলেছিল, রতনদা, এভাবে আর কতদিন চলবে? আপনার তো কোনো স্থির আয় নেই। রতনদা রিমার কথা শুনে আঘাত পেয়েছিল।
আমার কি ইচ্ছে করে বৌদি এমন থাকতে? আমি তো চেষ্টা করছি, কিন্তু লোকে আমাকে কাজ দিচ্ছে না। ওর চোখে জল ছিল। রিমা নিজের ভুল বুঝতে পারল। সে রতনদাকে জড়িয়ে ধরেছিল। আমি দুঃখিত রতনদা, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। তাদের সম্পর্কটা কেবল ভালোবাসার ওপর টিকেছিল না, টিকেছিল একে অপরের প্রতি সম্মান আর ত্যাগের ওপর। রিমা জানত রতনদা তাকে যতটা ভালোবাসে, সুমনের মতো কোনোদিন কেউ তাকে ততটা ভালোবাসেনি। কয়েক বছর কেটে গেল। রিমা তার অনলাইন কাজ দিয়ে ভালো আয় করতে শুরু করল। রতনদাও তার পুরনো মিস্ত্রির কাজ ছাড়াও কিছু নতুন কাজ শিখেছিল, যেমন ছোটখাটো ইন্টেরিয়ার ডিজাইন বা ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টরের কাজ। তাদের আর্থিক অবস্থা ধীরে ধীরে স্থিতিশীল হতে শুরু করল। তারা একটা ছোট দোকান ভাড়া নিল, যেখানে রতনদা তার কাজের জিনিসপত্র রাখত আর রিমা তার অনলাইন কাজ করত। মন্টি আর রতনদার মেয়ে যারা এখন স্কুলে যাচ্ছে, তাদের পড়াশোনাও ভালো চলছিল। মন্টি রতনদাকে বাবা বলে ডাকতে শুরু করল। রতনদার মেয়ে রিমাকে মা বলে ডাকত। তাদের পরিবারটা বাইরের চোখে হয়তো অদ্ভুত ছিল, কিন্তু তাদের নিজেদের জগতে তারা সুখী ছিল। একদিন রিমা তার অনলাইন কাজের জন্য একটা ছোটখাটো অনুষ্ঠানে গিয়েছিল। সেখানে তার পুরনো এক বন্ধু মালিনী দেখা করল। মালিনী রিমাকে দেখে অবাক হয়ে গিয়েছিল। রিমা, তুই এখানে? কেমন আছিস? রিমা মালিনীর সাথে গল্প করল, নিজের জীবনের নতুন অধ্যায়ের কথা বলল। মালিনী সবকিছু শুনে অবাক হলেও রিমার পাশে দাঁড়াল। তুই সাহসী রিমা, তুই নিজের জীবন নিজের মতো করে বেছে নিয়েছিস। মালিনীর এই কথা রিমাকে আরও সাহস জোগাল। সে জানত তার এই জীবনটা হয়তো সবার কাছে গ্রহণযোগ্য নয়, কিন্তু সে তো অন্তত নিজের কাছে সৎ। সুমন মাঝে মাঝে মন্টির সাথে দেখা করতে আসত। সে রিমা আর রতনদার নতুন সংসার দেখে অবাক হয়ে যেত। সুমনের চোখে একটা বনুসূচনার ছাপ স্পষ্ট ছিল। সে হয়তো বুঝতে পারছিল রিমাকে সে কি হারিয়েছে, কিন্তু তখন আর কিছু করার ছিল না। রিমাও সুমনের সাথে স্বাভাবিকভাবেই কথা বলত। তাদের সম্পর্কের তিক্ততা কমে এসেছিল, এখন তারা কেবল মন্টির বাবা মা হিসেবে নিজেদের ভূমিকা পালন করত। জীবনের এই পথটা রিমার জন্য সহজ ছিল না। সমাজের কঠিন চোখে সে বারবার সমালোচিত হয়েছে। কিন্তু রতনদার ভালোবাসা, মন্টির হাসি আর রতনদার মেয়ের মা ডাক, এই সৎ কিছুই তাকে শক্তি যোগাচ্ছিল। সে শিখেছে সুখ কেবল সমাজে স্বীকৃত সম্পর্কে থাকে না, সুখ থাকে নিজের পছন্দ আর ভালোবাসার মানুষের পাশে। আজ রিমার বয়স প্রায় 40-এর কোঠায়। মন্টি আর রতনদার মেয়ে এখন কলেজে পড়ছে। রিমা আর রতনদার ছোট্ট দোকানটি এখন বেশ বড় হয়েছে। রিমা একজন সফল অনলাইন উদ্যোক্তা আর রতনদা একজন প্রতিষ্ঠিত কন্ট্রাক্টর। তাদের জীবনটা সমাজের চোখে হয়তো এখনও অস্বাভাবিক, কিন্তু তাদের নিজেদের চোখে তারা সুখী। একদিন রিমা ছাদে বসেছিল, যেমনটা সে একাকিত্বে ডুবে থাকার সময় করত। আজ সে একা নয়, পাশে রতনদা এসে বসল। রতনদার হাতে গরম চা। কি ভাবছ বৌদি? রতনদা হেসে জিজ্ঞাসা করল। রিমা রতনদার দিকে তাকাল। ওর চোখে সেই ভালোবাসা যা সে প্রথম দিন থেকে দেখে এসেছে। ভাবছি রতনদা, কত পথ পেরিয়ে এলাম। হ্যাঁ বৌদি, অনেক কঠিন পথ ছিল, কিন্তু আমরা একসাথে ছিলাম বলে সব সম্ভব হয়েছে। রতনদা রিমার হাত ধরেছিল। ওর হাতের উষ্ণতা রিমাকে আজও সেই পুরনো শিহরণ দিত। রিমা হাসল। এই হাসিটা তার জীবনের সব সংগ্রামের সাক্ষী। সে জানত এই গল্পটা হয়তো সবার জন্য নয়, কিন্তু এই গল্পটা তার নিজের জীবন, তার নিজের ভালোবাসা। রিমা রতনদার কাঁধে মাথা রাখল। তারা দুজনে তারাদের দিকে তাকিয়েছিল, যেমনটা রিমা একসময় একা একা করত। কিন্তু আজ আর একাকিত্ব নেই, আজ আছে ভালোবাসা, ভরসা আর এক নতুন জীবনের কল্প। রিমা উপলব্ধি করেছিল জীবনের সবচেয়ে বড় সুখ হল সেই মানুষটার পাশে থাকা, যে তোমাকে বোঝে, তোমাকে ভালোবাসে আর তোমার পাশে ছায়ার মতো থাকে, সে সমাজের চোখে কেমনই হোক না কেন। এই ভালোবাসাই রিমাকে নতুন জীবন দিয়েছিল, নতুন দিগন্তের সন্ধান দিয়েছিল, যেখানে সামাজিক প্রথার শেকল নয়, হৃদয়ের বাঁধনই ছিল আসল সত্য। তাদের ভালোবাসার গল্পটা হয়তো ইতিহাসের পাতায় লেখা থাকবে না, কিন্তু রিমা আর রতনদার জীবনে তা ছিল অমর। তাদের জীবন প্রমাণ করে দিয়েছিল ভালোবাসা কোনো নিয়ম মানে না, কোনো বাঁধন মানে না। সত্যিকারের ভালোবাসা সব প্রতিকূলতা পেরিয়ে নতুন এক পৃথিবী তৈরি করতে পারে, যেখানে কেবল দুজনের হৃদয়ই শেষ কথা বলে। তাদের এই নতুন জীবনযাত্রা কেবল তাদের ব্যক্তিগত সংগ্রাম ছিল না, সমাজের প্রচলিত ধারণার বিরুদ্ধে এক নীরব প্রতিবাদও ছিল।
রিমা বুঝতে পারছিল তাদের সম্পর্কটা সমাজের চোখে হয়তো কখনোই 100% গ্রহণযোগ্য হবে না, কিন্তু ব্যক্তিগত সুখের সংজ্ঞা তো আর সমাজের তৈরি করা ছকে বাঁধা যায় না। মন্টি এবং রতনদার মেয়ে যখন আরও বড় হল, তারা তাদের বাবা-মায়ের এই সিদ্ধান্তকে মেনে নিয়েছিল। বিশেষ করে মন্টি, যে রতনদাকে নিজের বাবার মতো ভালোবাসতে শিখেছিল, সে ধীরে ধীরে বুঝতে পারল যে একজন মানুষের আসল মূল্য তার সামাজিক পদমর্যাদায় নয়, বরং তার ভালোবাসার গভীরতায়। রিমা তার নিজের গল্পটা অন্যদের সাথে ভাগ করে নেওয়ার মাধ্যমে হয়তো সমাজের